আসসালামু আলাইকুম বন্ধুরা। চায়নার শহর বেইজিংয়ে সামার অলিম্পিকের প্রস্তুতি জাঁকজমকভাবে নেওয়া হচ্ছিল, কারণ তাদের কয়েক বছরের চেষ্টার পর এবার তারা অলিম্পিক হোস্ট করার অনুমতি পায়। সেটা ছিল 2008 সালের সামার সিজনের অলিম্পিক। আর এই জন্য চায়না গোটা বিশ্বকে দেখিয়ে দিতে চেয়েছিল যে তারা কতটা জাঁকজমকপূর্ণভাবে অলিম্পিক হোস্ট করতে পারে, এবং টেকনোলজির দিক দিয়েও তারা অনেক বেশি জাঁকজমক করেছিল। আর এই জন্য তারা প্রায় $40 বিলিয়ন খরচ করে নতুন নতুন স্টেডিয়াম, এয়ারপোর্ট এবং শুধু অলিম্পিকের ব্যবহারের জন্য বাস তৈরি করেছিল। লাইট, জেনারেটর, সিকিউরিটি এবং ট্রান্সপোর্টের সকল কিছু তারা নিখুঁতভাবে পরিকল্পনা করেছিল। এত কিছু অ্যারেঞ্জ করার পরেও প্রকৃতি কিন্তু তাদের ডাকে সায় দিচ্ছিল না। এর মানে অলিম্পিকের ওপেনিং সেরিমনির মাত্র 2 দিন বাকি ছিল। সেই সাথে গোটা দুনিয়ার অলিম্পিক অংশগ্রহণকারীরাও চায়নায় উপস্থিত হয়ে যায়। আর সেই সময়ে চায়না এমন একটা পরিস্থিতির মুখোমুখি হলো যেটা শুনে চায়নার পায়ের তলার মাটি পর্যন্ত সরে যায়। কারণ চায়নার আবহাওয়া অফিস থেকে জানানো হয় অলিম্পিক সেরেমনির দিনে বেইজিং শহরে প্রচুর বৃষ্টিপাত হবে। আর এই খবর শুনে চায়নার অ্যাডমিনিস্ট্রেটিভ ঘুম হারাম হয়ে গেল, কারণ যেই স্টেডিয়ামে এই ওপেনিং সেরেমনি হওয়ার কথা ছিল সেটা ছিল সেই বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম। চায়নার এতদিনের সব স্বপ্ন, এত মেহনতই নিমিষেই সব নষ্ট হতে যাচ্ছিল। আর সেই জন্য চায়নার কিছু সায়েন্টিস্ট বিশ্লেষণ করে এটা বের করলো যে হ্যাঁ, আকাশ থেকে বৃষ্টিপাত হবে, কিন্তু সেই বৃষ্টিপাত এই বেইজিং শহরে এক ফোঁটাও পড়বে না। কিন্তু কিভাবে এবং কি উপায় অবলম্বন করে এই অসম্ভব কাজগুলো চায়না সম্ভব করেছিল, লেটস ফাইন্ড আউট দিস টপিক। মানুষ ধীরে ধীরে প্রাকৃতিকে নিয়ন্ত্রণ করতে শিখছে। প্রচণ্ড গরম, তাতে কি হয়েছে? ফ্যান কিংবা এসি তো রয়েছে। বন্যায় হাঁটা যায় না বলে কিন্তু মানুষ নৌকা পর্যন্ত বানিয়েছে। প্রাকৃতির হাজার হাজার উপাদানগুলো নিয়ন্ত্রণ করার পাশাপাশি মানুষ এখন নিয়ন্ত্রণ করতে শিখেছে বৃষ্টিকেও। কৃত্রিম বৃষ্টিপাত করার বিষয়টি প্রথম মাথায় আসে মার্কিন বিজ্ঞানী ভিনেস্ট সাফেয়ার। তিনি সর্বপ্রথম প্রাকৃতির মেঘকে মানুষের হাতে বৃষ্টিতে রূপান্তর করেন 1946 সালের 13 নভেম্বর। আকাশে ভেসে থাকা বৃষ্টির অনুপযোগী মেঘগুলোকে জোরপূর্বক বৃষ্টি হিসেবে মাটিতে নামিয়ে আনাই হলো কৃত্রিম বৃষ্টিপাত। মেঘগুলোকে বৃষ্টিতে পরিণত হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়াটি, সেটি হলো ঘনীভবন। আকাশে ভেসে থাকা মেঘগুলো যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়ার মাঝ দিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বৃষ্টি ঝরে পড়বে না। আর এই ঘনীভবন সংঘটিত হতে সাহায্য করে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে থাকা ধূলিকণা, লবণ এবং অন্যান্য ডাস্ট জাতীয় উপাদানগুলো, এগুলোর সংস্পর্শে এসে মেঘের জলীয় বাষ্পের কণাগুলো যখন ভারী হয়ে ওঠে তখনই তা বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। ঘনীভবনের ব্যাপারটি সম্পূর্ণই প্রাকৃতিক বলে তা যেমন স্বল্প সময়ে ঘটতে পারে, তেমনি আবার অনেকদিন পরপরও ঘটতে পারে। ঘনীভবনের এই প্রক্রিয়া কৃত্রিমভাবে ঘটিয়ে কৃত্রিম বৃষ্টিপাতও ঘটানো যায়। কৃত্রিমভাবে এই বৃষ্টিপাতকে ঘটানোর এই প্রক্রিয়াকে ক্লাউড সিডিং বলে। এখন প্রশ্ন এখানে উঠতে পারে, কৃত্রিমভাবে কিভাবে ঘনীভবন ঘটানো সম্ভব? ভূমি থেকে কামানের মাধ্যমে কিংবা বিমান দিয়ে ট্রপোস্ফিয়ারের মেঘের স্তরের উপরে উঠে কৃত্রিম ঘনীভবন সৃষ্টির জন্য ড্রাই আইস বা সালফার আয়োডাইডের স্প্রে করা হয়। তবে ড্রাই আইস ও সালফার আয়োডাইডের কার্যপ্রণালী কিছুটা ভিন্ন। -78°C তাপমাত্রায় থাকা ড্রাই আইসের আশেপাশে পানির অণুগুলোকে ক্যালাসে পরিণত করে। হাইগ্রোস্কেপিক পদার্থ হিসেবে খ্যাত সিলভার আয়োডাইড নিজেই ক্যালাসে পরিণত হয়। আর এই পদ্ধতিটি সে সময় ব্যবহার করেছিল চায়না। তবে এখানে হয়তো আপনার একটা প্রশ্ন আসতে পারে যে চায়নার বেইজিং শহরে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা ছিল, কিন্তু এই ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কি তারা এই বৃষ্টিপাতকে বন্ধ করে দিয়েছিল? না, সেটা না। তারা এই পদ্ধতিকে একটু চালাকির সাথে সম্পন্ন করেছিল। তারা এই বেইজিং শহরের যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল সেই বৃষ্টিপাতকে জোর করে অন্য স্থানে গিয়ে বৃষ্টিপাত করায়। এবং চায়না খুব সহজেই তাদের ইভেন্ট সেরিমনি সম্পন্ন করতে পারে। আর সেই সাথে এই পদ্ধতিগুলো বর্তমান দুবাইও করছে। কারণ আপনি জেনে থাকবেন দুবাইয়ে বৃষ্টিপাতের পরিমাণ খুবই নগণ্য। তারা খাবার পানি সহজে জোগাড় করতে পারে না। দুবাইয়ে সমুদ্রের পানি থাকলেও সেই সমুদ্রের পানি কিন্তু খাওয়া অসম্ভব, কারণ সমুদ্রের পানি প্রচণ্ড লবণাক্ত। তবে তারা এই লবণাক্ত পানিকে অনেক জটিল প্রক্রিয়ার মাধ্যমে খাওয়ার উপযুক্ত করে, এবং এতে করে 1000 লিটার পানি রিফ্রেশ করতে প্রায় $76 পর্যন্ত খরচ হয়। আর সেই জন্য দুবাইয়ের পানির দাম সবচেয়ে বেশি। তবে তারা বর্তমানে কৃত্রিম বৃষ্টিপাতের উপর ঝুঁকেছে। আর দুবাই এখানেও কিছুটা চালাকি অবলম্বন করছে। তারা এই কৃত্রিম বৃষ্টিপাতগুলো পাহাড়ের ঢালে নামাচ্ছে, এবং সেই পাহাড়ের ঢাল থেকে যখন বৃষ্টিপাত তাদের নির্দিষ্ট জায়গায় আসে সেই স্রোতের মাধ্যমে ডাইনামাইট দ্বারা তারা বিদ্যুৎ পর্যন্ত উৎপন্ন করছে। আশা করি বিজ্ঞ ভাইয়ের এই ভরপুর ইনফরমেশন ভিডিওটি আপনি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, এবং পরবর্তীতে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।